অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ৭৯ থেকে ৮১ নং পৃষ্ঠা পর্যন্ত। আমরা প্রতিদিনই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সমাধান দিচ্ছি। তোমাদের কোনো সমস্যা থাকলে অন্য কোনো বইয়ে তোমরা আমাকে জানাবা, সেই বইয়ের উপর সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আজকে আলোচনা করব, বলেছি ৭৯ থেকে ৮১ নং পৃষ্ঠা পর্যন্ত, এবং ৮১ নং পৃষ্ঠায় যে তোমাদের অনুশীলনীমূলক একটি প্রশ্ন রয়েছে, সেই অনুশীলনীমূলক প্রশ্নেরও সমাধান আমরা সম্পূর্ণ ভিডিওর শেষে দিব। চলো আমরা ৭৯ নং পৃষ্ঠায় একটু পড়ে আসি কি কি বলা আছে। এখানে দেখো, ত্রয়োদশ শতকের পর থেকে আরব, পারস্য, তুরস্ক, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে যেসব মুসলমান বাংলায় এসে বসতি স্থাপন করেছেন, সেসব ভূখণ্ড থেকে নিয়মিত আসে নতুন কিছু সামাজিক বিশ্বাস, রীতিনীতি এবং সাংস্কৃতিক উপাদান। এভাবে বাংলা অঞ্চলে ইসলামের প্রবেশ করে, অর্থাৎ ইসলাম প্রচারের জন্য আরব দেশ থেকে আমাদের দেশে যারা আসছে, তাদের যে কালচার আমাদের মাঝে রয়ে গেছে, এগুলো হচ্ছে আরব কালচার বা ইসলামিক কালচার। তাহলে এই সংক্রান্ত একটু তথ্য দেওয়া আছে বাংলা অঞ্চলে। তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেবে। যেরকম 1313 সালে সিকেন্দার শাহ মসজিদটি নির্মাণ করেন। কত সালে বলতো? 1373 সালে। 1373 সালে সিকেন্দার শাহ মসজিদটি নির্মাণ করেন। এরপরে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের শাসনকাল থেকে জাহান নামক একজন সুফি সাধক সুন্দরবন এলাকার গভীর বনে কেটে এই বসতি গড়ে তোলেন। এই সংক্রান্ত যে তথ্য দেওয়া আছে, এবং মাদ্রাসা, মসজিদ, সেতু নির্মাণ সংক্রান্ত ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ, এই যে এখানে ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ সম্পর্কে দেওয়া আছে। এই সংক্রান্ত তথ্যটা তোমরা এখান থেকে পড়ে নাও, কারণ এখানে কোনো প্রশ্ন নেই, শুধু তথ্যমূলক পড়া রয়েছে। সেই তথ্যমূলক পড়াটা তোমরা সুন্দরভাবে পড়ে মুখস্থ করে ফেলো। এরপরে এখানে চিত্র দেওয়া আছে আমাদের এই মসজিদ ৭ গম্বুজ। দেখো, ৬০ গম্বুজ মসজিদ, এটা কি ৬০ গম্বুজ মসজিদ নাম এটা। সুলতান নাসির উদ্দিন মাহমুদের শাহের শাসনামলে খান জাহান নামের একজন সুফি সাধক সুন্দরবন এলাকার গভীর বন কেটে জনবসতি গড়ে তোলেন এবং এই মসজিদটি নির্মাণ করেন। এরপরে কিছু দেওয়া আছে পাবনার জোড়াবাংলা মন্দির এবং দিনাজপুরের কান্তজির মন্দির, এর দুইটা চিত্র দেওয়া আছে এখানে। এই সংক্রান্ত তথ্য বলা আছে, কে এগুলো তৈরি করেন, কিভাবে এগুলো আসলো। এরপরে ৮১ নং পৃষ্ঠায় চলে যাও। স্থাপত্য কলার পাশাপাশি সঙ্গীত, সাহিত্য, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, চিত্রকলা সহ শিল্প সংস্কৃতির নানান ক্ষেত্রে এ সময় লক্ষণীয় উৎকর্ষ সাধিত হয়েছে। কৃষিভিত্তিক বাংলা অঞ্চলের ফসল কাটার দিনগুলো যেমন আদিকাল থেকেই গুরুত্বপূর্ণ ছিল, তা আমরা আগে থেকেই জেনেছি। মোগল শাসনামলে এই ফসলের মৌসুম ধরেই অনুষ্ঠিত হতো পূর্ণাহ নামের এক উৎসব। পূর্ণাহ ছিল মূলত কৃষক ও রায়তদের কাছ থেকে জমিদারদের রাজস্ব গ্রহণের অনুষ্ঠান। তো তোমার এটা মুখস্থ রাখতে হবে, পূর্ণাহ কি। পূর্ণাহ হচ্ছে কি, দেখো, ছিল মূলত কৃষক ও রায়তদারদের কাছ থেকে জমিদারদের রাজস্ব গ্রহণের অনুষ্ঠান, মানে তারা রাজস্ব গ্রহণ করতো এই পূর্ণাহ অনুষ্ঠানের মাধ্যমে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের এই অনুষ্ঠান নাচ, গান, যাত্রা, মেলা, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই সহ নানান ধরনের আনন্দ উৎসবের উদ্যোগ নেওয়া হতো। কৃষিভিত্তিক বাংলার সকল মানুষের কাছে ফসল তোলার দিনটি ছিল হাজার বছরের এক অকৃত্রিম আনন্দ প্রকাশের দিন। মূলত আগে নতুন ফসল কাটাকে নিয়েই মূলত উৎসব আয়োজন করা হতো। ১৩০০ থেকে ১৮০০ সালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য হচ্ছে মঙ্গল কাব্য ও ময়মনসিংহ গীতিকা। মহাকাব্যের আদলে লেখা এই গীতি কবিতাগুলো বাদ্য বাজনা সহ গানের মতো করে পরিবেশন করা হতো। শুরুর দিকে সংস্কৃত এবং পরবর্তীকালে প্রাকৃত ভাষায় অঞ্চলের মানুষের জ্ঞান, বিজ্ঞান এবং সাহিত্য চর্চা করতেন। প্রাকৃত ভাষা ছিল মানুষের দৈনন্দিন মুখের ভাষা। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, প্রাকৃত ভাষা হচ্ছে মানুষের দৈনন্দিন মুখের ভাষা, অর্থাৎ মানুষ প্রাকৃত ভাষায় কথা বলতো। এই ভাষা থেকে ধীরে ধীরে বাংলা ভাষার উদ্ভব ঘটে। তাহলে বাংলা ভাষার উদ্ভব ঘটে কি ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। এই সময়কালে বাংলার আরবি, ফার্সি ভাষার আগমন ঘটে। বাংলা অঞ্চলে মানুষের শিক্ষা ক্ষেত্রে প্রচলিত সংস্কৃত, পালি ভাষার পাশাপাশি এই দুটি ভাষা গৃহীত হয়। বাংলা অঞ্চলে মানুষের মুখের ভাষার সঙ্গে ক্রমে ক্রমে সংস্কৃত, পালি, আরবি, ফার্সি, পর্তুগিজ, ইংরেজ প্রভৃতি ভাষার শব্দ মিশে বাংলা ও সাহিত্যের বিকাশ ঘটে। এখন আমরা আলোচনা করব অনুশীলনীমূলক প্রশ্নটি নিয়ে। এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। চলো একটা অনুসন্ধান কাজ করি। তার মানে অনুসন্ধান তো করবো তোমরা দলে, তার মানে এটা দলগত কাজ। ইতিহাসের আদিকাল থেকে ১৮০০ সাধারণ অব্দ থেকে
বাংলা অঞ্চলের আগমনকারী বসত স্থাপনকারী মানুষের পরিচয় খুঁজে বের করি। মানে দলে এটা সবাই করবা। বিভিন্ন দলে বিভক্ত হয় এই কাজ মানুষের পৃথক পৃথক সামাজিক রীতিনীতি খাতায় লিখি এবং কিভাবে এই পৃথক রীতিনীতিগুলোর মধ্যে সমন্বয় ঘটে তা শ্রেণী কক্ষে দলগত ভাবে উপস্থাপন এর মাধ্যমে তুলে ধরি। তাহলে এটার মাধ্যমে আজকে আমাদের ভিডিওর সমাধান শেষ হবে। চলো এর সমাধানে আমরা চলে যাই। আমি প্রশ্নটি এখানে লিখে রাখলাম। দেখো, ইতিহাসের আদিকাল থেকে 1800 সাধারণ অব্দ পর্যন্ত বাংলার মানুষের আগমনকারী এবং বসত স্থাপনকারী মানুষের পরিচয় খুঁজে বের করো, যেটা আমরা আগেও কিন্তু বইয়ের মধ্যে রিডিং করছি। দেখো, এ সময় মানুষেরা পৃথক পৃথক সামাজিক রীতিনীতি এবং এগুলোর মধ্যে কিভাবে সমন্বয় ঘটে তা শ্রেণীকক্ষে দলগতভাবে উপস্থাপন করো। উত্তর: আমাদের দলের নাম পদ্মা, মেঘনা, যমুনা এভাবে দিবা। তোমাদের দলের নাম যা হবে তাই। আমি লিখলাম আমাদের দলের নাম বেলি। আমাদের দলের সদস্য আছে 5 জন। এরপরে তোমরা এর নিচে তোমাদের দলের সদস্যদের নাম উল্লেখ করবা। যেরকম এখানে এক নাম উল্লেখ করে তারপর তার রোল নাম্বার, এখানে নাম উল্লেখ করবা, রোল নাম্বার, এখানে সদস্যদের নাম উল্লেখ করবা, রোল নাম্বার পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা, এখানে নাম উল্লেখ করবা, রোল নাম্বার দিয়ে দিবা। এরকম 5 জন সদস্যদের নাম উল্লেখ করে এখানে দিবা, এই লাইনের পরে অন্তর্ভুক্ত করে দিবা। এরপরে বলবা অনুসন্ধানমূলক কাজ। আদিকাল থেকে 1800 সাধারণ অব্দ পর্যন্ত সময়ে বাংলা অঞ্চলে আগমনকারী এবং বসতি স্থাপনকারী মানুষের পরিচয়। তাহলে আদিকালে কারা ছিল এই অঞ্চলে? অস্ট্রিক জাতি, তাই না? আচ্ছা, এই অস্ট্রিক জাতি কিভাবে বাংলা অঞ্চলে আসছে? সেখান থেকে সাঁওতাল, কোল, তিল এরা অস্ট্রিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। দ্রাবিড়, এটা আমরাও আগে বইয়ের মধ্যে পড়েছি। তারপর হচ্ছে আর্য। আর্যরা উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে বসবাস করতো। আনুমানিক 500 সাধারণ খ্রিস্টপূর্ব আহ, থেকে বাংলা অঞ্চলে আর্যরা প্রবেশ করতে শুরু করে তা জানা যায়। নিগ্রয়েড এবং মঙ্গলয়েড সংক্রান্ত আলোচনা এবং মৌর্য বংশ, যা 321 সাধারণ পূর্বাব্দে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের এক বিশাল অঞ্চলের উপর মৌর্য বংশের শাসন প্রতিষ্ঠা করেন। উত্তর বাংলার মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় সম্রাট অশোকের রাজত্বকালে। কার আমলে? সম্রাট অশোকের রাজত্বকালে। অঞ্চলটি তাদের একটি প্রদেশে পরিণত হয়েছিল। প্রাচীন পুণ্ড্রনগর ছিল এদের প্রদেশের রাজধানী। তাহলে মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল? পুণ্ড্রনগর। এরপর দেখো, তোমরা বইতে শুধু কোটেশন গুলো উল্লেখ করে দিতে পারো এক লাইন এক লাইন লিখে, কারণ তোমার বইতে তো এত জায়গা নাই। গুপ্ত বংশ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে পাল বংশরা আসছে, সেন বংশ, তুর্কি ও আফগান জাতি আসছে এই বাংলা অঞ্চলে ব্যবসার জন্য বা ধর্ম প্রচারের জন্য। মুঘল বংশের আগমন ঘটছে কিভাবে, এগুলো সব তোমরা ভিডিওটাও পুশ করে তারপর লিখে নাও। এরপর হচ্ছে ইউরোপীয় বিভিন্ন জাতি যারা ব্যবসার জন্য আসছে ভারতীয় উপমহাদেশে। তারপর হচ্ছে সামাজিক রীতিনীতির কিভাবে পরিবর্তন হয়েছে। আদিকাল থেকে 1800 সাধারণ অব্দ পর্যন্ত বাংলা অঞ্চলে আগমনকারী বসতি স্থাপনকারী মানুষের পৃথক পৃথক সামাজিক রীতিনীতি বিদ্যমান ছিল। 13 শতকের আগ পর্যন্ত সাধারণ মানুষের বৌদ্ধ ও সনাতন হিন্দু ধর্মের অনুসারীদের বসবাস ছিল। সে সময় তাদের ধর্মীয় সংস্কৃতির সাথে মিল রেখে অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধ, পূজা পার্বণ ইত্যাদি সামাজিক রীতিনীতির উৎসব পালিত হতো। এছাড়া পুরুষদের জন্য শিকার, কুস্তি, ব্যায়াম, নৌকা বাইচ, পশু পাখি নিয়ে বাজিদের খেলা ইত্যাদি তাদের সামাজিকতার অন্যতম বিষয় ছিল। আর নারীদের জন্য ছিল উদ্যান তৈরি, জল ক্রিয়া ইত্যাদি আমোদ প্রমোদের ব্যবস্থা। এরপরে দেখো, 13 শতক সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, কিভাবে সংস্কৃতির পরিবর্তন এসেছে এই বাংলায় সে সংক্রান্ত আলোচনা। এরপরে প্রাপ্ত তথ্যের আলোকে আমাদের দলগত উপস্থাপন। তোমরা এখন দলগত ভাবে কিভাবে উপস্থাপন করবা? বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের সামাজিক রীতিনীতিগুলোর মধ্যে ধীরে ধীরে সমন্বয়ে সাধিত হয়। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষের পাশাপাশি থাকার ফলে একে অন্যের সাংস্কৃতিক আত্মস্থ করার সুযোগ পায়। এ সংক্রান্ত শক্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা। সর্বশেষে এই আলোচনাটুকু তোমরা দলগতভাবে উপস্থাপন করবা। বাংলার মানুষেরা আবহমান কাল ধারা অনুযায়ী পুরনো সাংস্কৃতিক রীতিনীতিকে বজায় রেখে এবং নতুন কিছু বৈশিষ্ট্য গ্রহণ করার মাধ্যমে সাংস্কৃতিকভাবে সব ধরনের সক্রিয় ও থেকেছে। শিল্প, সংস্কৃতি, ধর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন পুরাতন রীতিনীতিকে সমন্বয়ের মাধ্যমে বাঙালি জাতি বিকশিত হয়েছে। তাই বাঙালিকে বলা হয় সংকর জাতি।
এইভাবে তোমরা দলগতভাবে তোমরা সবাই সহপাঠীর সামনে উপস্থাপন করবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।